Number 10. এটা পরেরটা সিটা, সিতে যে ডাইসের রেডিও অ্যাক্টিভিটির ইয়াটা কনসেপ্টটা একটু এখানের মধ্যে দেখো যে আমাদের ডাইস এখানের মধ্যে থ্রো করব আমরা। হ্যাঁ, ডাইস এখানে রোল করার পর আমাদের মেইনলি মডেলিং এর কাজটা কি, ডাইস দিয়ে বা কয়েন দিয়ে, ওরকম আমরা যে কয়েনেরটা স্টুডেন্ট বুকে লিখা মোস্ট প্রবাবলি। এখানে কি বলতেছে, a student uses 59 dice to model radioactive decay. He starts by rolling all the dice at the same time. প্রথমে সবগুলি ডাইস সে একসাথে কি করলো, রোল করলো। 59টা যে ডাইস আছে যার কাছে, সবগুলি সে রোল করলো। He removes all the dice that show a 6. তো তাহলে 59টা ডাইস সে রোল করছে, দেন যেগুলা যেগুলাতে 6 উঠছে আর 6 শো করছে ওগুলাকে সে কি করছে, রিমুভ করে দিছে, which is implying that 6 উঠা মানে কি, 6 উঠা মানে হলো ওইটা ডিকে হয়ে গেছে। ডিকে ওকে, করছে। হ্যাঁ, ডিকে হয়ে গেছে। আর বাকি 1 থেকে 5 পর্যন্ত ওগুলো কি এখনো ডিকে করে নাই। দেন হি রোলস দ্য রিমেইনিং ডাইস। এখন বলতেছে দ্য স্টুডেন্ট রিপিটস দিস প্রসেস 5 মোর টাইমস। যেই কথাটা বলতেছে, স্টেট টু ইমপ্রুভমেন্টস দ্যাট দ্য স্টুডেন্ট কুড টেক টু মেক দিস মডেল বেটার। আর কি ইমপ্রুভ করে কিভাবে সে তার রেডিওঅ্যাক্টিভ ডিকের এই জিনিসটাকে ভালো মতো মডেল করতে পারবে, এটা বলতেছে। তুমি দেখো তোমাদের স্ট্যাটিস্টিক্স এই একটা কনসেপ্ট শোনার কথা, স্যাম্পল সাইজ নাম শুনছো কখনো? স্যাম্পল সাইজটা কি, তোমার কাছে যত বেশি ডেটা থাকবে, হ্যাঁ, তোমার কাছে যত বেশি ডেটা অ্যাভেলেবল থাকবে তত তুমি কি করতে পারবা, ওইটাকে আরো মোর জেনারেলাইজড একটা ব্যাপার বলতে পারবা। যে মনে করো হোয়াট ইফ উই অনলি ডু, যে মনে করো আমরা কোন একটা সার্ভে করলাম, হ্যাঁ, আমরা কোন একটা সার্ভে করলাম যে জাস্ট ইনসাইড ইহাব, ঠিক আছে, আমরা জাস্ট ইনসাইড ইহাব একটা সার্ভে করলাম যে কাকরাইল এলাকায় সবচেয়ে বেস্ট কোচিং কোনটা। হ্যাঁ, আমরা জাস্ট ইহাবের ভিতরে সার্ভে করতেছি স্টুডেন্টদের কাছ থেকে, প্যারেন্টসদের কাছ থেকে যে কাকরাইল এলাকায় বেস্ট কোচিং কোনটা। তো এখন ইহাবের মধ্যে জাস্ট যদি করি, তো এখানের মধ্যে আমাদের বায়াসড একটা অপিনিয়ন পাওয়ার রিস্ক আমাদের থাকবে, যে বেশিরভাগ মানুষই বলবে কি ইহাব, তাই না? তো তাহলে কি এখানের মধ্যে আমাদের ব্যাপারটা কি হয়ে যাইতেছে, স্যাম্পল সাইজ যখন নাকি কম, হ্যাঁ, যখন নাকি আমরা কম মানুষজনের সার্ভে করতেছি বা কম ডেটা নিয়ে কাজ করতেছি, তখন আমাদের কি রিয়েল পিকচারটা না দেখতে পারার রিস্ক থেকে যায়। কিন্তু আমরা যদি ইহাবের ভিতরে, টি এর ভিতরে, ভার্সাটাইলের মধ্যে, দেন আরো যতগুলো এরকম কোচিং আছে সবগুলোর মধ্যে থেকে ওরকম আমরা অপিনিয়ন্স গুলি একসাথে সার্ভে করে কালেক্ট করে দেন আমরা যদি ওটাকে টেস্ট করি, তখন আমরা কি পাবো, উই উইল গেট আ মোর জেনারেলাইজড পিকচার যে অ্যাকচুয়ালি কোনটা পাবলিক অপিনিয়নে ভালো। ওকে, এন্ড এইখানের জন্য তাহলে আমাদের ব্যাপারটা সেম। দেখো মনে করো আমি কয়েন দিয়ে একটা এক্সাম্পল দেই, হ্যাঁ, আমি কয়েন দিয়ে একটা এক্সাম্পল দেই যে তোমার কাছে 3টা কয়েন আছে, ঠিক আছে, তোমার কাছে 3টা কয়েন আছে। তো এখন তুমি 3টা কয়েনকে কি করবে, এরকম টস করবা, 3টা কয়েনকে টস করে তুমি দেখবা যে হেড আসে নাকি টেইল আসে। কয়েনগুলি আনবায়াসড, এখানে কোনো প্রবলেম নাই, কয়েনগুলি আনবায়াসড। সো তাহলে দেয়ার আর ইকুয়াল পসিবিলিটিস অফ হেডস এন্ড টেইলস, তাই না? কয়েনকে তুমি যদি এরকম টস করো, তো তখন তোমার কি আসার পসিবিলিটি, হেড আসার পসিবিলিটি হাফ, আর টেইল আসার পসিবিলিটিও হাফ। কিন্তু ইট মাইট সো হ্যাপেন দ্যাট যে 3টা কয়েনের মধ্যে 3টাই হেড দেখাইলো, নাইলে 3টা কয়েনের মধ্যে 3টাই টেইল দেখাইলো, হইতে পারে না? হইতেই পারে। যদি তুমি এরকম কম নাম্বার অফ স্যাম্পল নিয়ে কাজ করো, দেন তাহলে কি তোমার অ্যাকচুয়ালি যে প্রবাবিলিটি, অ্যাকচুয়াল প্রবাবিলিটি কত, হাফ আসার কথা না, হেড আসার টেইল, হেড আসার প্রবাবিলিটি হওয়ার কথা হলো হাফ, টেইল আসার প্রবাবিলিটি হওয়ার কথা হলো হাফ। সো এইখানের মধ্যে এই ব্যাপারটা আমরা ঠিক মতো কি করতে পারলাম না, শো করতে পারলাম না, বিকজ আমরা অনেক কম ডেটা নিয়ে বা আমরা কম স্যাম্পল নিয়ে কাজ করছি। তুমি যদি এখন এটাকে 10টা কয়েনে নিয়ে যাও, 10টা কয়েন নিয়ে টস করো, এখন দেয়ার উইল বি আ লিটল মোর জেনারেলাইজড ভার্সন, লাইক এমনও হইতে পারে যে 8টা হেড আসলো 2টা টেইল আসলো, এমনও আসতে পারে। 10টার মধ্যে 10টাই হেড আসবে এমন আসা অনেক রেয়ার, ঠিক আছে, খুবই 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 রেয়ার। যার জন্য 10টা টেইল 10টা হেড আসার প্রবাবিলিটি কত হবে,
হাফ ইনটু হাফ ইনটু হাফ ইনটু এরকম হাফ হাফ করতে করতে 10টা হাফ মাল্টিপ্লাই করব। সো তাহলে 10টায় হেড আসার প্রবাবিলিটি হলো 1/1024। সো এটা তো খুবই অল্প পসিবিলিটি। এখন তুমি যদি কি করো, এখন তুমি যদি 10টা না নিয়ে তুমি 1000টা কয়েন নাও, 1000টা কয়েন নিয়ে এখন যদি তুমি এগুলাকে টস করো, সো এখন কি, এখন তোমার আস্তে আস্তে the number of heads and tails will become very close to 500 যে ইদার এরকম হইতে পারে, একটা হইতে পারে 450, একটা হইতে পারে 550। হ্যাঁ, সো তাহলে যত তুমি বড় একটা স্যাম্পল সাইজ নিয়ে কাজ করবা তত তোমার কি হবে, তত তোমার একটা মোর জেনারেলাইজড একটা ভার্সন আসবে যে অ্যাকচুয়ালি রিয়েল পিকচারটা দেখতে পাবা। সো এখানের মধ্যে কি করতেছে তারা, মাত্র 59টা ডাইস নিয়ে কাজ করতেছে, কিন্তু ইন রিয়েলিটি আমাদের একটা অ্যাটমের ভিতরে আমাদের অনেক হিউজ নাম্বার অফ ডাইস নিয়ে কাজ করা দরকার, যে একটা রেডিও অ্যাক্টিভ অ্যাটমকে বা একটা রেডিও অ্যাক্টিভ পার্টিকেলের ডিকে কে মডেল করার জন্য অনেক হিউজ 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 নাম্বার অফ পার্টিকেল নিয়ে কাজ করা দরকার। কেন? বিকজ জাস্ট ওয়ান মোল অফ পার্টিকেল, জাস্ট ওয়ান মোল অফ পার্টিকেলের ম্যাস কত হবে, কি বলে, নাম্বার অফ পার্টিকেল কয়টা থাকে? 6 into 10 to the 20. অ্যাভোগাড্রোস নাম্বার অফ পার্টিকেল না? সো তাহলে 10⁻23টা পার্টিকেলের জায়গায় তুমি যদি মাত্র 59টা পার্টিকেল নিয়ে তুমি কি করো, ইনভেস্টিগেশন করো, সো তাহলে ব্যাপারটা কি ফেয়ার কোনো একটা কম্পারিজন হবে বা মডেলটা কি সুন্দর হবে? মডেলটা সুন্দর হবে না। সো তাহলে তোমার কি করতে হবে, যত বড় স্যাম্পল সাইজ নিবা তত ভালো মতো তুমি মডেলটাকে রিয়েল পিকচারের সাথে কি করতে পারবা, মিলাইতে পারবা। ওকে, সো তাহলে এখানের জন্য তোমার কি করতে হবে, ইউ উইল হ্যাভ টু ইউজ ভেরি ভেরি লার্জ নাম্বার অফ ডাইস সো দ্যাট তুমি মডেলটাকে আরো ভালোভাবে ইমপ্রুভ করতে পারো। এটা একটা ব্যাপার। আরেকটা কি দেখো, এখানে তোমার তো পসিবিলিটি হলো দুইটা, তাই না? বলো, তোমার পসিবিলিটি হলো দুইটা, ইদার ডিকে করবে অর ডিকে করবে না, জাস্ট পসিবিলিটি হলো দুইটা। সো তাহলে ডিকে করার পসিবিলিটি এন্ড ডিকে না করার পসিবিলিটি কত, হাফ। সো এখন তুমি জাস্ট কি করতেছো, জাস্ট 6 আসলেই, হ্যাঁ, তুমি জাস্ট 6 আসলেই তুমি ভাবতেছো যে ডিকে করছে, আর বাকি বাকি 1 থেকে 5 পর্যন্ত যে কোনো নাম্বার আসলে তুমি বলতেছো ডিকে করে নাই। কিন্তু প্রবাবিলিটি অফ ডিকে এন্ড নট ডিকে এই দুটো তো তাহলে সেম হলো না। প্রবাবিলিটি অফ ডিকে হলো 1/6 আর প্রবাবিলিটি অফ নট ডিকেইং হলো 5/6। সো তাহলে এই দুইটা প্রবাবিলিটি তো সমান হইলো না। তো প্রবাবিলিটি গুলো সমান হওয়ার জন্য তুমি এমন কাজ করতে পারো, ইদার যে ইভেন নাম্বার আসলে তুমি ধরবা যে ডিকে করছে, অড নাম্বার আসলে তুমি ধরবা ডিকে করে নাই, অর উল্টাটা ধরতে পারো। অর এরকম করতে পারো যে 1 থেকে 3 পর্যন্ত আসলে পরে মানে ডিকে করছে, 4 থেকে 6 পর্যন্ত আসলে পরে মানে ডিকে করে নাই। যে কোন একটা এরকম ধরতে পারো। তোমার কি ধরতে হবে, ইউ উইল হ্যাভ টু মেক আ ইমপ্রুভমেন্ট অর ইউ উইল হ্যাভ টু মেক আ, কি বলে, অ্যাজাম্পশন যে তোমার ডিকে করা এন্ড না করার প্রবাবিলিটি সমান, দেন ওইভাবে করে আমাদের মডেলটা করতে হবে। আমাদের ডিকে করার পসিবিলিটি কম আর ডিকে না করার পসিবিলিটি বেশি, এমন হইলে পরে তো আসলে আমরা রেডিও অ্যাক্টিভিটির ডিকেইং এর ফুল পিকচারটা আমরা পাবো না। বুঝতে পারছো? তো তাহলে এখানের মধ্যে 10 নাম্বার না, হ্যাঁ, 10 নাম্বারের অ্যান্সার আমরা দেখি তারা কি বলছে। এই যে একটা হলো ইনক্রিজ দ্য নাম্বার অফ স্টার্টিং ডাইস, যে যতগুলা ডাইস নিয়ে তুমি শুরু করতেছো এটা কি করতে হবে, তোমার আরো বাড়াইতে হবে। আর আরেকটা কি, ডু মোর রোলস, আরো বেশি বেশি করে রোল করতে হবে। জাস্ট 5 বার, আর সে কয়বার বলছে, সে মনে হয় জাস্ট একটা ফিউ নাম্বার অফ টাইম, যে 5 টাইমস বা 3 টাইমস এরকম কয়বার রোল করে সে তার এক্সপেরিমেন্ট শেষ করে দিবে। যে সে টোটাল 6 বার রোল করবে, দেন তার এক্সপেরিমেন্ট শেষ করে দিবে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, উই উইল হ্যাভ টু রোল দা ডাইস আর নাম্বার অফ টাইমস। তো তাহলে একটা কি, একটা হলো স্যাম্পল সাইজ বাড়ানো, আর হলো রোল বেশি করে করা। ওকে, বুঝতে পারছো এখন যে কিভাবে ইমপ্রুভমেন্টটা করা যাবে? হ্যাঁ। ওকে, এরপরে কোনটায় প্রবলেম? ওটা সেকেন্ড ওয়ার্কশিটে। সেকেন্ড পেপারে? হ্যাঁ, সেকেন্ড পেপার নাম্বার 6।
Number 6. এই যে B. which tank shows the direction of the forces from Correct এটা। আচ্ছা এটা তো A3 সরি B এটা a student makes the following hypothesis when I increase the pressure on a fixed mass of gas the volume of the gas decreases এটা তো Boyle's law আমাদের so she has the following equipment as shown in figure 14 প্লাঞ্জার যেটা দিয়ে সে এরকম সিরিঞ্জটাকে এরকম কি করতে পারবে পুশ করলে পরে ভলিউমটা কমে যাবে যে এই নিচের দিকে নেমে আসবে এটা তো তাহলে ভলিউমটা কমে গেল আর যদি উপরে তুলে নেয় তো তাহলে ভলিউম অফ এয়ার বেড়ে গেল এরকম আর সে যে এরকম ওয়েট দিবে আর কি ওয়েট মনে হয় প্লেস করবে উপরে প্লাঞ্জারের উপরে তাহলে যেন এরকম কতটুকু ফোর্স এক্সার্ট করতেছে ওটা সে বের করতে পারে তো এখন বলতেছে she measures the area of the plunger devise a plan to test her hypothesis so এখানের মধ্যে থেকে দেখো ফার্স্ট অফ অল এয়ার এর যে ভলিউমটা হবে ভলিউমটা কি ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ না বলতো বা ক্রস সেকশনাল এরিয়া ইনটু হাইট এয়ার কলাম যে এয়ার এর ভলিউম কতটুকু আছে the cross sectional area multiplied by height cross sectional এরিয়াটা তো ফিক্সড তাই তো ক্রস সেকশনাল এরিয়া হলো ফিক্সড সো তাহলে উই ক্যান রিলেট যে ক্রস সেকশনাল এরিয়া যেটা একটা কনস্ট্যান্ট নাম্বার এটা ইনটু লেন্থ করলে আমরা ভলিউম পাবো সো তাহলে এরিয়া যদি কনস্ট্যান্ট হয় ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা লেন্থ লেন্থ বাড়লে ভলিউম বাড়বে লেন্থ কমলে ভলিউম কমবে তাই তো সো তাহলে এটা ফার্স্টে গেল একটা ব্যাপার যে ভলিউমকে আমরা এমন ভাবে কম্পেয়ার করব যে লেন্থ বাড়লে বলবো যে ভলিউম বাড়তেছে লেন্থ কমলে বলবো যে ভলিউম কমতেছে আর লেন্থের এরকম একটা মেজারমেন্টের জন্য যে গ্যাস সিরিঞ্জ উইথ গ্রাজুয়েশন যে আমাদের এখানে আচ্ছা এখানে ভলিউমের রিডিং ডাইরেক্টলি পাবো আমাদের এখানে মার্কিং এ আছে যে গ্যাস সিরিঞ্জ যেটা কি করে ভলিউম মেজার করে না সো তাহলে এখানে অলরেডি আমাদের ভলিউমের মার্কিং এ আছে সো এই কাজ আমাদের করতে হবে না সো উই অলরেডি হ্যাভ ভলিউম মেজারমেন্ট টেকনিক ঠিক আছে সো আমরা ভলিউম অলরেডি বের করতে পারবো দ্যাটস ভেরি গুড এখন আমরা দেখব কি এরকম একটা ওয়েট প্লেস করব প্লাঞ্জারের উপর দেন এখানে এসে কি করবে প্লাঞ্জারটা একটু নিচে নামবে প্লাঞ্জার একটু নিচে নামলে পরে কি হবে তখন ভলিউমটা কমে যাবে তো ভলিউমটা কমে গেলে প্রেসার কতটুকু হইতেছে ওইটা আমাদের বের করতে হবে আচ্ছা সো এখন প্রেসার কতটুকু হচ্ছে প্রেসারের সাথে when I increase the pressure on a fixed mass of gas the volume of gas decreases আচ্ছা সো এখন এখানের মধ্যে প্রেসার কতটুকু ইনক্রিজ করতেছে ওই জিনিসটা কি করবে সে বলছে কি সে প্লাঞ্জারের এরিয়াটা বের করছে তো সে প্লাঞ্জারের এরিয়াটা যদি বের করে থাকে তো এখন এখানের মধ্যে কাজটা কি হবে দেখো সে প্লাঞ্জারের এরিয়া জানে সো এখন তুমি এখানের মধ্যে ওয়েট বসাইলে পরে সে কি করতেছে it will reduce the volume of gas যে সে গ্যাসের যতটুকু ফ্রি ভলিউমটা ছিল যে ট্র্যাপড এয়ারের যতটুকু ভলিউমটা ছিল এখন এই ট্র্যাপড এয়ারের ভলিউমটা কি হবে কমে যাবে তো তুমি এখানের মধ্যে থেকে দেখবা কি দেখবা তুমি যখন নাকি একটা ওয়েট দিছো তখন যতটুকু ভলিউম কমছে তুমি দুইটা ওয়েট দিলে পরে তখন তার ভলিউমটা কি হবে 2 টাইমস যদি বানাই দাও তোমার প্রেসার তোমার ভলিউমটাও 2 টাইমস কমে যাবে মানে ভলিউমটা হাফ হয়ে যাবে তুমি যদি প্রেসারটা 3 টাইমস করো ভলিউমটা কি হয়ে যাবে 1/3 হয়ে যাবে তো তাহলে ভলিউম যে 1/3 হচ্ছে ওই জিনিসটা সে কিভাবে দেখবে গ্যাস সিরিঞ্জের গায়ে যে গ্রাজুয়েশনের রিডিং গুলা লেখা আছে ওখানে থেকে সে রিডিংটা নিতে পারবে তো এখন এই জিনিসটা এটা কত নাম্বার কোশ্চেন কোশ্চেন নাম্বার 6 তো কোশ্চেন নাম্বার 6 এর आंसर তারা এখানের মধ্যে কি বলতেছে কোশ্চেন নাম্বার 6 এই যে first of all puts weight on the plunger to increase the pressure on the trapped air ফার্স্টে ওই প্লাঞ্জারের উপরে
কি রাখলো, ওয়েট রাখলো, যেটা দিয়ে কি হয়েছে, ওই এয়ারের উপর ট্র্যাপ এয়ারের ভলিউমটাকে কমায় দিল। ইউজ স্কেলস অন দা গ্যাস সিরিঞ্জ টু মেজার দা ভলিউম, ওই যে গ্যাস সিরিঞ্জের পাশে যে গ্রাজুয়েশন দেওয়া ওইটা থেকে ভলিউম বের করবে। এখন প্রেসার বের করতে পারবে কিভাবে, ক্যালকুলেট দা প্রেসার, কতটুকু প্রেসার এক্সার্ট করতেছে, যে ওয়েটটা অ্যাড করলো ডিভাইডেড বাই প্লাঞ্জারের এরিয়া তো সে বের করে রাখছে, সো কতটুকু প্রেসার দিতেছে ওইটা সে এইভাবে ক্যালকুলেট করে ফেললো যে প্লাঞ্জারের এতটুকু এরিয়া এসে কি করতেছে, এয়ারের উপর ফোর্স এক্সার্ট করতেছে, কতটুকু ফোর্স, যতটুকু ওয়েট তার উপর প্লেস করা হয়েছে ততটুকু ফোর্স এক্সার্ট করতেছে। সো তাহলে ওয়েট অ্যাডেড অর দা ফোর্স অ্যাপ্লাইড ডিভাইডেড বাই দা এরিয়া অন হুইচ দা ফোর্স ইজ অ্যাক্টিং। সো এখন বলতেছে কম্পেয়ার দা ইনক্রিজ ইন প্রেসার টু দা ভলিউম অফ ট্র্যাপড এয়ার, যে যতটুকু প্রেসার ইনক্রিজ করলাম ওইটার রেসপেক্টে ভলিউম কতটুকু চেঞ্জ হচ্ছে, ভলিউম কি বাড়তে, কত টাইমস বাড়তেছে বা কত টাইমস কমতেছে, ওইটা আমরা প্রেসারের ভ্যালুর সাথে কি করব, রিলেট করব। বুঝতে পারছো জাবের? প্রেসারের যে এরিয়া ওটা তো ওয়েটের এরিয়াটা হবে না? ওয়েটের এরিয়াটা না এখানে, ওয়েটের এরিয়াটা না এখানে আমাদের দেখো, তোমার ওয়েটটা তো তুমি দিছো উপরে, এখন এই পুরো ওয়েটটা তো আমাদের ওভারঅল নিচের দিকে কাজ করবে না। হ্যাঁ, আমরা যাই কোশ্চেনটার মধ্যে, এই যে তুমি ওয়েটটা এখানে দিছো ভালো কথা, কিন্তু প্লাঞ্জারটা, এই যে প্লাঞ্জারের এই যে এরিয়াটা, এই এরিয়াটা এসে কি এটা করবে, তো এক্সার্ট করতেছে ফোর্স। হ্যাঁ হ্যাঁ, তো তাহলে এই যে ওয়েটটা এসে এখানে পড়তেছে, তো তাহলে এই ফোর্সটা এখন কি হবে, এই প্লাঞ্জারটা এসে এখানে ওটা ফরওয়ার্ড করবে আর কি। ঠিক আছে, তুমি যে উপরে যে ওয়েটটা প্লেস করছো ওই ওয়েটটাই তো ওভারঅল একটা ইফেক্ট রাখবে কি, প্লাঞ্জারটাকে নিচে নামানোর ট্রাই করবে। সো ওয়েট প্লাঞ্জারটাকে যত ফোর্সে নিচের দিকে পুশ করতেছে, প্লাঞ্জারটাও তত ফোর্সে কি করবে, নিচে নামবে না। হ্যাঁ, তো তাহলে এই যে প্লাঞ্জারের ফোর্স ডিভাইডেড বাই এই যে প্লাঞ্জারের যতটুকু এরিয়া, এই যে প্লাঞ্জারের এরিয়াটাই কি করতেছে, প্লাঞ্জারের এরিয়াটাই তো এই ভলিউম অফ ট্র্যাপড এয়ারের উপর ফোর্স এক্সার্ট করতেছে। তো তাহলে তুমি কি করছো, এই ছোট এরিয়ার মধ্যে ওয়েটটাকে রাখছো, কিন্তু ওই ছোট এরিয়ার ওয়েটটা কি হইতেছে এখন এরকম বড় একটা এরিয়ার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে এখন সে এয়ারের উপর ডাউনওয়ার্ড ফোর্স এক্সার্ট করতেছে। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আর হয়নি, লাস্টের ওয়ার্কশিটটা এখনো করিনি। আর বাকিদের এগুলো স্যাম্পল অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়াল গুলো তো তাড়াতাড়ি শেষ করতে হবে, এটা তো জিসিএসসি টা দিছি এই উইকে, তো এরপরে কালকে না হলে পরশুদিন তোমাদেরকে দিয়ে দিব, আইজিসিএসসি স্যাম্পল অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালটা দিয়ে দিব। সেইগুলো তো তাড়াতাড়ি সবগুলো সলভ করতে হবে, যেন তোমাদের আননোন কোশ্চেন যেগুলো আছে এগুলা জিনিসও যেন শেষ হয়ে যায়। বাকি কেউ কি কোনো প্রবলেম বের করো না এখনো? 4C এটা কোনটা প্রভা, পেপার 1 নাকি 2 তে? পেপার 2 4C, আচ্ছা এই 4 না, এই 4 এর সি নাম্বার। The man runs up a set of stairs carrying his suitcase. সে তার সুটকেসটা নিয়ে সে একটা ফ্লাইট অফ স্টেয়ার্স আর একটা সেট অফ স্টেয়ার্স উপরে উঠলো। Explain whether he does more total work if he walks up the same stairs instead of running. এখন সে দৌড়ায় উঠুক, হ্যাঁ সে দৌড়ায় উঠুক আর হেঁটে হেঁটে উঠুক, ফাইনালি তো সে কি করতেছে, ফাইনালি সে গ্রাউন্ড পজিশন থেকে বা নিচের একটা পজিশন থেকে সিঁড়ি বেয়ে 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 সে উপরে উঠলো। সো তাহলে ইভেন্চুয়ালি তুমি ওয়ার্ক ডানটা তাড়াতাড়ি করো আর আস্তে আস্তে করো, হ্যাঁ তুমি ওয়ার্ক ডানটা তাড়াতাড়ি করো আর আস্তে আস্তে করো, ফাইনালি তো হাইট গেইন তো সেম। ইনিশিয়ালি ম্যাচ ছিল নিচে,
ফাইনালি তুমি এই ম্যাচটাকে এইচ অ্যামাউন্ট অফ হাইট উপরে তুলছো। সো এখন তুমি দৌড়ায় উঠলে কাজটা তাড়াতাড়ি করলা, মানে পাওয়ার বেশি, নট দ্য ওয়ার্ক ডান অর দ্য এনার্জি ট্রান্সফার, এটা তো ফিক্সড। হ্যাঁ, সেম হাইট উপরে উঠবা তো তাহলে কি তোমার ওয়ার্ক ডান হবে সেম, কিন্তু তুমি দৌড়ায় উঠলে তোমার সময় লাগবে কম, তো তাহলে পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই টাইম, তো তাহলে তোমার সময় কম লাগলে পাওয়ার হবে বেশি। আর তুমি হেঁটে হেঁটে যদি উঠো, ওয়ার্ক ডান হলো সেম, হেঁটে হেঁটে উঠলে টাইম লাগবে বেশি, তো টাইম বেশি লাগলে পাওয়ার কম হবে, কিন্তু ইভেনচুয়ালি তোমার ওয়ার্ক ডান তো আর চেঞ্জ হবে না, তোমার ওয়ার্ক ডানটা কি হবে, দোনোটা টাইমে সেম হওয়ার কথা। অ্যানসারে কি বলছে 4C তে? এই যে the work done is the same for walking and running because work done depends on force and distance, not on time. ঠিক আছে, টাইমের উপর ডিপেন্ড করে না, সে দেখে যে ফোর্স আর ডিসটেন্স কি সমান সমান আছে নাকি। তো ফোর্সটা কি, ফোর্সটা তো হলো ওয়েট, আর ডিসটেন্সটা কি, ডিসটেন্সটা হলো কতটুকু হাইট সে রিচ করলো। সো ফোর্সও কনস্ট্যান্ট, যে ওয়েটটা ফিক্সড, হাইট উঠছে যে ওইটাও ফিক্সড, সো তাহলে কি হবে, the work done will be fixed. টাইমটা কি কাকে চেঞ্জ করবে, পাওয়ার কে চেঞ্জ করবে, নট দ্য ওয়ার্ক ডান। ওকে, এরপরে কোনটা প্রবলেম? এইট সি টু, এটাও পেপার 2। এইট সি এর তো খালি একটাই কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8C, describe an experiment to carry out কি বলে to determine the specific heat capacity of water। এইটার তো C2 নাই কোনো। অ্যামিটার কেন ইউজ করলো এখানের মধ্যে? দেখো আমরা ইলেকট্রিক হিটার নিব না, বলতো প্রভা, আমরা তো ইলেকট্রিক হিটার দিয়ে হিট করবো, সো তাহলে ইলেকট্রিক হিটার কতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার করলো এটা বের করার জন্য ইলেকট্রিসিটির জন্য এনার্জির ফর্মুলা কি, কারেন্ট ইনটু ভোল্টেজ ইনটু টাইম। সো কারেন্টটাকে বের করার জন্য অ্যামিটার লাগবে না, তো এর জন্য অ্যামিটার ইউজ করছে। ও আচ্ছা, বুঝছি। ঠিক আছে, এরপরে পেপার 1 6C2। পেপার 1 6C2, describe how the intensity of emitted radiation changes with temperature। দেখো এখানে তুমি নিজেই, তুমি এখানের মধ্যে ইনফরমেশন অলরেডি দেখতে পারতেছো যে এটা হলো হাই টেম্পারেচার কার্ভ, তো হাই টেম্পারেচার কার্ভের জন্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বেশি, লো টেম্পারেচার কার্ভের জন্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কম, তাই না? তো তাহলে এটার জন্য কি হবে, টেম্পারেচারের সাথে ইন্টেন্সিটি কি হবে, বলবো যে টেম্পারেচারের সাথে ইন্টেন্সিটি বাড়ে, টেম্পারেচার যত বেশি হবে ইন্টেন্সিটি তত বেশি, টেম্পারেচার যত কম হবে ইন্টেন্সিটি তত কম। আর টেম্পারেচার যত কম হবে ওয়েভলেন্থ তত বড় হবে, আর টেম্পারেচার যত বেশি হবে ওয়েভলেন্থ তত ছোট হবে। ঠিক আছে,
মাইশারা এখানে দেখে তারা অ্যানসারে কি বলছে, এটা কি 6C2। As temperature increases, intensity increases. As temperature increases, maximum intensity occurs at a shorter wavelength. তো তাহলে এই জিনিসটা যে টেম্পারেচার বাড়লে ইন্টেন্সিটি বাড়বে, আর টেম্পারেচার বাড়লে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কি হবে, একটা ছোট ওয়েভলেন্থে ফর্ম করবে। এই ম্যাক্সিমাম ইন্টেন্সিটির এইসব জিনিসগুলো তোমাদেরকে অ্যাস্ট্রোফিজিক্স পড়ানোর পরে তোমাদেরকে যে বলছিলাম আউট অফ সিলেবাস কয়টা জিনিস যে পড়াবো, ওখানের মধ্যে কিন্তু এইসব জিনিস আমরা এক্সপ্লেন করছিলাম ক্লাসে। মাইশারা কি বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। এখানের জন্য বেসিক্যালি তোমাদেরকে যে কথাটা বলছিলাম, একটা জিনিস বলছিলাম যে এই যে তারা এনার্জি রিলিজ করে কিসের ফর্মে, ইন দা ফর্ম অফ, তোমাদেরকে একটা পার্টিকেলের নাম বলছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি ফর্মে এনার্জি ক্যারি করে, ইন দা ফর্ম অফ ফোটন। আর ফোটনের এনার্জির কথা বলছিলাম, ফোটনের এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। সো এনার্জি যত বেশি, ফ্রিকোয়েন্সি তত বেশি। তো তার মানে এনার্জি যত কম হবে, ফ্রিকোয়েন্সি তত কম হবে। তা এখন ফ্রিকোয়েন্সি কম হওয়া মানে কি, ওয়েভলেন্থ কি হবে, বেশি হবে। তো তাহলে তোমার টেম্পারেচার যখন কম তখন কি হবে, এনার্জি কি হবে, বেশি হবে নাকি কম হবে? টেম্পারেচার যখন কম তখন এনার্জি কম, এনার্জি কম হলে ফ্রিকোয়েন্সি কম, ফ্রিকোয়েন্সি কম হলে ওয়েভলেন্থটা হবে লার্জার। সো ফ্রিকোয়েন্সি কম দেখে ওয়েভলেন্থটা হলো বড়। তো তাহলে টেম্পারেচার কম দেখে এনার্জি কম, এনার্জি কম দেখে ফ্রিকোয়েন্সি কম, ফ্রিকোয়েন্সি কম দেখে ওয়েভলেন্থ হলো বড়। আর ফ্রিকোয়েন্সি যদি বড় হয়, ওয়েভলেন্থ কি হবে, ছোট হবে। সো এটা হলো এটার জন্য হাই টেম্পারেচার জন্য, যে হাই টেম্পারেচার, যে টেম্পারেচার বেশি মানে এনার্জি বেশি, এনার্জি বেশি মানে ফ্রিকোয়েন্সি বেশি, ফ্রিকোয়েন্সি বেশি মানে ওয়েভলেন্থ কম। ওকে, সো তাহলে এটার জন্য আমাদের ওয়েভলেন্থের ভ্যালুটা কমে পিক ক্রিয়েট করতেছে। বুঝতে পারছো? এরপরে কোনটা, 18D। এইটার ডি নাম্বার। Explain whether any of the readings are anomalous. কোন রিডিং এগুলা? এগুলা তো ওই যে তোমাদের ক্লাসে মনে আছে একদিন এক্সপেরিমেন্ট করাইছিলাম রিঅ্যাকশন টাইমের, যে তোমার একটা ফ্রেন্ড উপর থেকে এরকম রুলারটা ধরে রাখবে, তুমি শুধু নিচে তোমার হাতটা এরকম প্লেস করে রাখবা, জাস্ট টাচ করবা না। সো যখন এরকম রিলিজ করে দিবে, তুমি যত তাড়াতাড়ি ওটাকে ক্যাচ করতে পারবা তত কি হবে, তোমার রিঅ্যাকশন টাইম বেটার। সো এখন এখানের মধ্যে বলতেছে এখানে কোন রিডিং কে অ্যানোমালাস নাকি না। সো এখন এখানে ট্রায়াল 1, ট্রায়াল 2, ট্রায়াল 3, ট্রায়াল 4, ট্রায়াল 5, আর এখানে ট্রায়াল 1 2 3। এখানের মধ্যে দেখো আমাদের ট্রায়াল 1 আর 5 এ লেফট হ্যান্ডের জন্য, ট্রায়াল 1 আর 5 এ তো এখানে তো ডিফারেন্সটা এরকম অনেক বড়, যে একবার 10, একবার হলো 25, আরেকবার হলো 11, আরেকবার 18.4। তো এখন এটা নিয়ে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডের জন্য যখন নাকি এরকম এক্সপেরিমেন্ট করে বের করছে, রাইট হ্যান্ডের জন্য মোর অর লেস দেখা যাইতেছে তাও কনসিস্টেন্ট আছে, কিন্তু লেফট হ্যান্ডের জন্য এরকম কয়টা বড় ডিফারেন্স ক্রিয়েট করতেছে। সো এখন বলতেছে এক্সপ্লেন ওয়েদার এনি অফ দ্য রিডিংস আর অ্যানোমালাস। তো এখন ওখানের জন্য আমাদের অ্যানসারটা কি বলছে দেখি, 8D না, 8D।
এই যে বলছিলাম না যে 25.5 এটা একটা অ্যানোমালাস রেজাল্ট। কেন? বিকজ ইট ইজ মাচ ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য মিন অর দ্য আদার রেজাল্ট, যে অন্য যেই রিডিং গুলো আসছে ওগুলা থেকে 25.5টা অনেক বড় একটা টাইম, যে ওই সময় মনে হয় সে এরকম রেডি ছিল না এমন টাইপের, তো হঠাৎ করে এরকম ছেড়ে দিছিল, তখন রেডি ছিল না দেখে এত বেশি সময় লাগছে, বা টাইমিং নিতে আমাদের কি হয়েছে, ভুল হয়েছে, বা প্রথমবার রিডিং নিয়ে ওইটা রিসেট করে নাই। ঠিক আছে, প্রথমবার যে 10 পয়েন্ট সামথিং রিডিং আসছিল না, ওইটা রিসেট না করে সেকেন্ড টাইম আবার রিডিং নিছে, সো তখন কি দেখছে, অ্যাকচুয়ালি রিঅ্যাকশন টাইম ছিল 14, কিন্তু ওইটা প্রথমে 10 এর সাথে আরো প্লাস করে কি হয়ে গেছে, 25 এর ঘরে চলে গেছে। এর জন্য যায় ওটা আমাদের কি হয়েছে, অ্যানোমালাস রিডিং। সো এই যে 25.5 এটা কি, এটা আমাদের অ্যানোমালাস রিডিং। ব্যাপারটা কেন হইতে পারে, ফার্স্ট বার তুমি ট্রায়াল 1 এর সময় এক্সপেরিমেন্টটা করলা, 10.1 আসছে, এরপর তুমি স্টপ ওয়াচটাকে রিসেট করবা না, তুমি স্টপ ওয়াচটাকে ওরকম রিসেট না করে বা ইয়ে না করে তুমি কি করছো, আবার ওরকম রিলিজ করছো, অর তোমার ডিসটেন্সটা অপোজিট ডিরেকশন থেকে সে মেজার করছে, এটার জন্য কি হইতে পারে, তার এরকম এররটা অ্যারাইজ করতে পারে। বুঝতে পারছো মাইশা? হ্যাঁ ভাইয়া। ওকে, এরপর আচ্ছা পেপার 1 8E তে মার্ক স্কিমে থার্ড স্টুডেন্ট কেন মেনশন করছে? 8 এর E, give two ways that the students can improve the quality of their data other than ignoring anomalous results. So তাহলে এখানে থার্ড স্টুডেন্টের কথা কেন মেনশন করছে? দেখো, তোমার মনে করো যে এরকম দুইটা স্টুডেন্ট নিজেদের মধ্যে তাদের আন্ডারস্ট্যান্ডিং কেমন কি, যে কে কখন এরকম স্কেলটাকে রিলিজ করবে বা না করবে, তাদের মধ্যে এরকম একটা কি থাকতে পারে, কানেকশন, ইদার বেশি ভালো আর বেশি খারাপ এমন হইতে পারে। তো থার্ড আর একজন স্টুডেন্ট এসে যদি এরকম সেম এক্সপেরিমেন্টের মধ্যে পার্টিসিপেট করে, তো তখন কি হবে, মনে করো সে এখন এসে এরকম রিলিজ করতেছে, মনে করো তুমি আর মাইশারা মিলে এক্সপেরিমেন্ট করলা, হ্যাঁ, এখন যায় কি হয়েছে, এখন তোমাদের তো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একরকম, তো এখন এখানে থেকে বাইরে থেকে যদি কাউকে আমি ওরকম নিয়ে আসি, যে মনে করো অন্য আরেকজন তোমাদেরকে, তোমাদের দুইজনের রিডিং বাদ দিয়ে অন্য একজন এসে কি করবে, সে ওরকম স্কেল রিলিজ করবে, সো তখন যায় কি হবে, তখন যায় ব্যাপারটা আরো কম্পারেবল হবে, যে আননোন কোন একটা মানুষের সাথে এরকম সেম এক্সপেরিমেন্ট করে তোমার কি সেম টাইপের রিডিং তুমি পাচ্ছ নাকি না, ওইটার জন্য এরকম থার্ড স্টুডেন্ট বা থার্ড পার্সনের কথাটা বলছে। যেখানে মধ্যে কি বলছে, এইটার ইতে is to take more students or idea that a third student should also measure the reaction time. So তাহলে পরে তখন কি হবে, we will get another set of reading to compare with, তো কম্পেয়ার করলে পরে আমরা তখন আরো ভালো একটা কি করতে পারবো, কনক্লুশনে আসতে পারবো। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, এরপরে আর কোনো প্রবলেম আছে? আর যদি কোনো প্রবলেম না থাকে, আর তোমাদের এখনো শেষ না হয়ে থাকলে তোমরা এই স্যাটারডের মধ্যে শেষ করবা, দেন প্রবলেমের লিস্টটা বানায় রাখবা, তখন আমরা স্যাটারডেতে বাকি প্রবলেম গুলো সলভ করব। ঠিক আছে, আর প্রবলেম না থাকলে তো আরো ভালো। তো তাহলে আজকে আমরা এখানের মধ্যে শেষ করি যদি কোনো প্রবলেম না থাকে। ওকে, তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।